বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল করে বিজ্ঞপ্তি জারি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে এখন পর্যন্ত 93% নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যদি বাংলাদেশ পারে তাহলে কেন আমরা পারবো না, কেন আমাদের ছাত্ররা রাস্তায় নামবে না, আমাদের দেশের কি সংরক্ষণ। এই বিষয়টা বিভিন্ন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ফেসবুক থেকে শুরু করে নানা সমাজ মাধ্যমে এমন নানা কথাবার্তা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই ভারতেও দেখা গেছে যে নানা সময়ে নানা ভাবে এই কোটা নিয়ে আন্দোলন বা সংরক্ষণ নিয়ে আন্দোলন হয়েছে, বিদ্রোহ হয়েছে। আমি সেটা পরে আসছি, কিন্তু তার আগে বাংলাদেশের বিষয়টি নিয়ে একটু আলোচনা করে নিই যে সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে অবশেষে বাংলাদেশের সমস্ত চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার। এই মেধার ভিত্তিতেই কিন্তু আমাদের এই দেশেও সকলেই চাইছিল যে মেধার ভিত্তিতে কেন হবে না, কোনো একটি পিছিয়ে পড়া সম্প্রদায় বলে তার যদি মেধা নাও থাকে সে কেন সংরক্ষণকে হাতিয়ার করে সে সরকারি চাকরিতে সুযোগ পাবে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন প্রত্যেকের মনেই। গত সোমবার রাত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুমোদন দিয়েছিলেন। এরপর মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো এবং বাংলাদেশে যে সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক তিনি ঘোষণা করেছেন যে সরকার সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়েছে। এই রায়ের কোনো কিছুই পরিবর্তনের ক্ষমতা আমাদের হাতে নেই, রায় অমান্য করার কোনো ইচ্ছা আমাদের নেই। দেশের যোগাযোগ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সমস্ত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত সমস্ত পদে নিয়োগের ক্ষেত্রে এই নতুন সংরক্ষণ ব্যবস্থা কার্যকর হবে। আমরা জানি যে কি রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশ দেখেছে। প্রায় 100 জনের উপরে প্রাণ গেছে। সেই জায়গাটা থেকে যে যদি বাংলাদেশ পারে তাহলে আমাদের দেশ কেন পারবে না। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে যে লাগাতার কর্মসূচি পালন করেছিল বাংলাদেশের শিক্ষার্থীরা, সেই প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্নভাবে শিরোনামে উঠে এসেছে সংরক্ষণ ব্যবস্থা, কখনো কোটা বিরোধী আন্দোলনের হাত ধরে, কখনো বা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে। এবার আমরা যদি একটু আসি যে আমাদের এই ভারতবর্ষে তাহলে এই কোটা মানে প্রায় 50% পর্যন্ত কোটা রয়েছে, কোথাও কোথাও আবার বেশি রয়েছে। কিরকম? এই ব্রিটিশ আমল থেকেই আমরা জানি যে এই কোটা ব্যবস্থা বিভিন্ন সময়ে ভারতের রয়েছে। যে ব্রিটিশ আমল থেকে স্বাধীনতার আগে থেকেই সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছিল। সেখানে প্রথম দিকে মূলত ব্রাহ্মণ আর অব্রাহ্মণদের এবং অনগ্রসর শ্রেণী অনেক মানুষ বৈষম্যের শিকার ছিলেন। তখন থেকেই এই সংরক্ষণের উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ এবং অন্যান্য যে সমস্ত শ্রেণী, অব্রাহ্মণ এবং অন্যান্য যে সমস্ত শ্রেণী বর্ণ বৈষম্য জাতিভেদের শিকার, তাদের অগ্রসর হওয়ার পথ সুগম করা। অর্থাৎ ভারতের স্বাধীনতার পরে এই বিষয়টা কিন্তু বিভিন্নভাবে পরিমার্জন হয়েছে, সংবিধানে সেটা পরিমার্জিত হয়ে এসেছে। বর্তমানে ভারতীয় সংবিধান কি বলছে না, 15(4) অনুচ্ছেদে বলছে কোনো কিছুই সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর নাগরিকদের অগ্রগতির জন্য কোনো বিশেষ বিধান করতে রাষ্ট্রকে বাধা দেবে না। অর্থাৎ পিছিয়ে পড়া মানুষকে তাদের জীবনে যাতে অগ্রগতি হয় তার জন্য রাষ্ট্রকে বাধা দেবে না। এবং সংবিধানের 46 ধারা অনুযায়ী বলা হয়েছে রাষ্ট্র বিশেষ যত্ন সহকারে অনগ্রসর অংশের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার করবে এবং বিশেষত তফসিলি জাতি এবং উপজাতি নাগরিকদের সামাজিক অবিচার এবং সব ধরনের শোষণ থেকে রক্ষা করবে। অর্থাৎ এটা সংবিধানের কথা, সংবিধানেই এটা বলা হয়েছে। তফসিলি জাতি এবং উপজাতি মানুষেরা আর্থসামাজিক দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া বর্গ, শিক্ষা, অর্থ এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের
সমষ্টিগতভাবে অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে ধরা হয়। এইবারে আমরা যদি দেখি যে আমাদের দেশে এই যে সংরক্ষণ, সংবিধানের 15(4) এবং 16(4) ধারায় প্রাথমিকভাবে বলা হয়েছিল যে সংরক্ষণের সীমা কখনোই 50% ছাড়াবে না। তবে এটা কিন্তু বহুবার সংশোধিত হয়েছে। সেই সংশোধন অনুযায়ী রাজ্য সরকার অনগ্রসর শ্রেণীর সামাজিক অগ্রগতির কথা ভেবে বিশেষ পদক্ষেপ নিতে পারে। হ্যাঁ, এখন আমরা যদি দেখি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, যেমন তামিলনাড়ুতে 69%, তেলেঙ্গানায় 62%, মহারাষ্ট্রে চাকরির ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য 52% কোটা রয়েছে। অন্যান্য অনেক রাজ্য সরকার 50-এর বেশিও কোটা রেখেছে। আহ এই নিয়ে যদিও নানা রাজনৈতিক চাপানুতোর হয়েছে। দেখা গেছে যে কয়েকটি রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণীর আওতায় মুসলিমদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে বিজেপি আবার অভিযোগ করেছে যে ভোট ব্যাংকে তাকিয়ে এই তোষণের রাজনীতি করা হয়েছে। এই নিয়ে তারা কংগ্রেসকেও তোপ দেখেছে। এখন যদি দেখা যায় যে আমাদের দেশে সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণ কিভাবে রয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে সর্বভারতীয় উন্মুক্ত বিভাগে প্রতিযোগিতামূলক ব্যবস্থায়, অর্থাৎ সরাসরি যেখানে নিয়োগ হয়, আহ সেই চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতার মূলক ব্যবস্থায়, যেখানে সরাসরি কেন্দ্রের, সেখানে তপশিলি জাতি উপজাতিদের জন্য 15% এবং 7.5% কোটা, অর্থাৎ 22.5% এখানেই হয়ে গেল। অন্যান্য অনগ্রসর শ্রেণীদের জন্য 27% কোটা, অর্থাৎ 49 কোটার কথা বলা হয়েছে। তাহলে কি হলো না, তপশিলি জাতিদের জন্য 15%, তপশিলি উপজাতিদের জন্য 7.5% এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 27%। তাহলে টোটাল 49% এখানেই হয়ে গেল। এবার উন্মুক্ত বিভাগ নয়, অর্থাৎ সরাসরি নয়, এমন সরকারি চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের জন্য 16.63%। সেখানে যেখানে সরাসরি চাকরির ক্ষেত্রে 15% ছিল, সেটা তপশিলি জাতিদের ক্ষেত্রে 16.63% এবং তপশিলি উপজাতিদের জন্য 7.5%। অর্থাৎ এখানে তপশিলি জাতিদের জন্য প্রায় 1.63% বাড়ানো হচ্ছে উন্মুক্ত বিভাগ, অর্থাৎ যেখানে সরাসরি নয় আর কি, উন্মুক্ত বিভাগ নয় যেখানে। এবং অন্যান্যদের জন্য এখানে 25.84% কোটা আছে অন্যান্য অনগ্রসর, অর্থাৎ যেখানে সরাসরি চাকরির ক্ষেত্রে ছিল 27% অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য, এখানে কমে 25.84% কোটা রয়েছে। এবার সরকারি চাকরিতে আমাদের এখানে যেমন গ্রুপ এ, বি, সি, ডি এরকম নানা রকম রয়েছে। তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মূলত স্থানীয় বা আঞ্চলিক প্রার্থীরাই বেশিরভাগ ক্ষেত্রে আবেদন জানিয়ে থাকেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি যদি হয়, দেখা যায় যে রেলে বা অন্যান্য জায়গার ক্ষেত্রেও, সেখানে কিন্তু যে গ্রুপ সি বা গ্রুপ ডি, অর্থাৎ নিচু তলার যারা, তারা কিন্তু স্থানীয় স্তরেই হয়, যে পশ্চিমবঙ্গ থেকে এত লোক নেওয়া হবে, বিহার থেকে এত লোক নেওয়া হবে, সেটা সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেই অনুযায়ী হয়। এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী তপশালী জাতি উপজাতির উপর সংখ্যার উপর ভিত্তি করে নির্দিষ্ট হয়ে থাকে। অন্যান্য অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে সংরক্ষণ 27% রয়েছে, কিন্তু তপশিলি জাতি উপজাতির সংখ্যা, মানে যে যে রাজ্যে যেমন সংখ্যা, তার উপর একটা পার্সেন্টেজ নির্ধারণ করে এটা ঠিক করা হয়। আর সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে নন সিলেক্টেড মেথড সংরক্ষণ রয়েছে। গ্রুপ এ, বি, সি, ডি সকলের ক্ষেত্রে তপশিলি জাতির জন্য 15%, উপজাতির জন্য 7.5% কোটা আছে। নিয়োগের সময় নারীদের বিশেষ প্রাধান্যের কথা বলা হয়েছে। সেই নিয়ম মেনে 33% সংরক্ষণ সহ তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যে সংরক্ষিত বিভাগ রয়েছে, সেখানে কিন্তু মেয়েদের অর্থাৎ মহিলাদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রেও চাকরিতে আসন এবং পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছে। ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের যারা চাকরি শিক্ষা ক্ষেত্রে, তাদের জন্য 1% আসন সংরক্ষণ করেছে কর্ণাটক সরকার। চলতি বছরে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশিকায় পশ্চিমবঙ্গেও ট্রান্সজেন্ডারদের জন্য 1% কোটার কথা বলা হয়েছে। এখন যদি আমরা আসি যে এই ভারতবর্ষে যে সংরক্ষণের বিষয় যদি আলোচনা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই মন্ডল কমিশনের কথা ভুলে গেলে চলবে না। কি মন্ডল কমিশন? না, জাতিগত বৈষম্য নিরসনের জন্য আসন সংরক্ষণের প্রশ্ন বিবেচনা করার জন্য 1979 সালে 1979
1979 সালে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল তৎকালীন মোরারজি দেশাই সরকার। সামাজিক বা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া এই শ্রেণীগুলো চিহ্নিত করার জন্য মন্ডল কমিশন গঠন করা হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন বিপি মন্ডল। তাই এই কমিশনের নাম হচ্ছে মন্ডল কমিশন। সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 27% সংরক্ষণ কোটার সুপারিশ করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী ভিপি সিং 1990 সালের অগাস্টে এই সুপারিশগুলো কার্যকর করেন। অর্থাৎ 1980 সালে যে মোরারজি দেশাই যে মন্ডল কমিশন গঠন করেছিল 1980 সালে 30শে ডিসেম্বর, সেটা রাষ্ট্রপতির কাছে জমা দেয়। তার ঠিক 10 বছর বাদে 1990 সালে মন্ডল কমিশনের সুপারিশগুলো কার্যকর করেছিলেন প্রধানমন্ত্রী ভিপি সিং। এবং সরকারি ক্ষেত্রে সংরক্ষণ চালু করার প্রসঙ্গে এই বিষয়ে অর্থাৎ ভিপি সিং এটা চালু করার পরে তীব্র প্রতিবাদ ভারত জুড়ে দেখা দেয়। ঐতিহাসিকভাবে হয়ে আসা অন্যায় সংশোধন করতে নির্দিষ্ট জাতিকে সরকারি চাকরি দেওয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বহু মানুষ। এই সংরক্ষণ বিরোধী আন্দোলন সংরক্ষণের বিরোধিতা করতে গিয়ে অনেক জায়গাতে আত্মহত্যা দেওয়ার চেষ্টা করেন অনেক ছাত্র, এদের মধ্যে অনেকের মৃত্যুও হয়েছিল এবং এই আন্দোলন ক্রমে বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়িয়েছিল। অবশেষে সেই আন্দোলনের যাতে ক্ষোভ প্রশমন করার জন্য শেষ পর্যন্ত জনতা দল পার্টির ভারতের প্রধানমন্ত্রী ভিপি সিংকে পদত্যাগও করতে হয়েছিল। আর যদি আমরা দেখি যে এই সংরক্ষণ ইস্যু নিয়ে আমাদের এই রাজ্য এই লোকসভা নির্বাচনে একটি বিতর্ক তৈরি হয়েছিল যে অন্যান্য অনগ্রসর শ্রেণীর আওতায় মুসলিম সম্প্রদায়কে বিশেষ সুযোগ দেওয়ার ইস্যু নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিজেপি। গত মে মাসে কলকাতা হাইকোর্ট তার রায়ে 2010 সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী ও ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। অভিযোগ ছিল যে নিয়ম বহির্ভূত ভাবে জারি করা হয়েছিল ওই শংসাপত্র, ফলে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছিল। এই তালিকায় মোট 77টি শ্রেণীকে দেওয়া অন্যান্য অনগ্রসী শ্রেণীর ওবিসি শংসাপত্র, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মুসলিম। এবং ইতিমধ্যেই শংসাপত্র দেখিয়ে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, চাকরি পেয়েছেন, ইন্টারভিউ প্যানেলে রয়েছেন বা পদোন্নতি হয়েছে, তাদের উপর কোন রকম প্রভাব পড়বে না বলে ওই রায়ে জানানো হয়েছিল। তবে ওই শংসাপত্র দেখিয়ে রায়ের উপর কেউ কোন রকম সুবিধা পাবেন না, তাও স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে আদালত জানিয়েছিল নির্বাচনী মুনাফার জন্য ওই 77টি শ্রেণীকে ওবিসি তালিকায় যোগ করা হয়েছিল, যা শুধুমাত্র সংবিধান লঙ্ঘনই নয়, মুসলমানদের অবমাননা। অর্থাৎ যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সে ছাত্ররা এবং সেখানকার সরকার সংরক্ষণ যতটা কমানো যায় মেধার ভিত্তিতে, যাতে চাকরি হয়, সরকারি চাকরিতে সকলে সুযোগ পায়, সেই ব্যবস্থা করতে সেই ব্যবস্থা করছিল। সেখানে আমাদের এই সরকার বিভিন্নভাবে ভোট পাওয়ার জন্য সংরক্ষণ ব্যবস্থাকে কিভাবে নিজেদের মতন করে করেছিল, তা কিন্তু এই কলকাতা হাইকোর্টের এই সম্প্রতি যে আমাদের লোকসভা নির্বাচনের আগে যে রায়, এবং তা নিয়ে আমরা দেখেছিলাম যে ভোটের বাজারে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন নানা রকম কথা কোর্টের বিরুদ্ধে। কিন্তু যে রায় দেয়া হয়েছিল 77টি শ্রেণীকে ওবিসি তালিকায় যোগ করা হয়েছিল গত 2010 সালের পর থেকে, তাই প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার কথা বলা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে প্রায় 50% কাছাকাছি সংরক্ষণ রয়েছে, অর্থাৎ মেধার ভিত্তিতে এখানে সংরক্ষণ হয়, মেধার ভিত্তিতে এখানে চাকরি হবে, কিন্তু সেটা আবার সংরক্ষণের আওতায় থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো সম্প্রদায় থেকে আসেন আর আপনি যদি সেই সংরক্ষণের মধ্যে পড়েন, তাহলে আপনার যদি মেধা নাও থাকে, আপনার কম মেধা হলেও সংরক্ষণের আওতায় পড়ে আপনি চাকরি পাবেন। আর আমার যদি জেনারেল কাস্ট বা আমি সংরক্ষণের আওতায় না পড়ি, আমার যদি মেধা থাকে, আমি যদি সেই ছাত্রটির থেকেও বেশি নম্বর পাই এবং আমার মেধা যদি উচ্চতর হয়, তাহলে কিন্তু চাকরিতে আমার ওই সংরক্ষণের কারণে আমি হয়তো বাদ যেতে পারি।
এই যে বৈষম্য, সংরক্ষণ নিয়ে যে বৈষম্য যা বাংলাদেশ করে দেখালো, তাকে সত্যি সত্যি আমাদের এই ভারত করে দেখাতে পারবে? যদিও আমাদের এখানে আন্দোলন, বহু আন্দোলন হয়েছে, কিন্তু এই যে আমাদের এখানে যেরকম আমরা বলি না যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের এই দেশ, এই দেশে বহু জাতি, নানান রকম অনগ্রসর শ্রেণী আছে, বিভিন্ন রকম জাতি আমাদের মধ্যে রয়েছে। সেই জায়গাটায় আমাদের এখানে এই যে 50% সংরক্ষণ প্রায়, সেই সংরক্ষণ নিয়ে যা কথা হচ্ছে যে মেধার ভিত্তিতে বাংলাদেশে যেমন হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে যেটা সম্ভব সেটা কি আমাদের ভারতের ক্ষেত্রে সম্ভব? কারণ বাংলাদেশে যে বাংলাদেশ যদি দেখা যায়, আমাদের পশ্চিমবঙ্গ যে একটি রাজ্য, সেই রাজ্যের কাছাকাছি হচ্ছে বাংলাদেশ, তেমনই একটা দেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আর আমাদের এখানে যে রাজ্যগুলো রয়েছে, এত বড় আমাদের একটা দেশ, সেই দেশে নানা রকম আহ আহ, উম, নানা সমাজে সমাজে নানা রকম অর্থাৎ জাতির মানুষ বসবাস করেন, তাদেরকেও সুযোগ সুবিধে দেওয়া তো প্রয়োজন আছে। তো অনগ্রসর শ্রেণীকে, তারা যাতে সমাজে আরো অগ্রসর হতে পারে, সেই ব্যবস্থা করার কথা সংবিধানে বলা হয়েছে। সেই জায়গাটা থেকে আমাদের যেহেতু সংবিধানে এটা বলা রয়েছে, তাই আমাদের দেশে যারা বলছেন যে আমরা কেন এই আন্দোলন করতে পারবো না, ভারত কি পারবে, আমাদের যেটা প্রশ্ন ছিল, সত্যি কিন্তু আমাদের সংবিধানে যা বলা আছে সেই সংবিধানকে লঙ্ঘন করে সংরক্ষণ ব্যবস্থাকে তুলে দেওয়া কিন্তু এত সহজ নয়। তাই যেটা বাংলাদেশে সম্ভব, সেটা কিন্তু ভারতে কখনো সম্ভব নয়। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।